আসসালামু আলাইকুম। মায়াবাড়ী ভৌতিকতার বুধবারের পর্বে আমি জাহিদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনারা শুনতে পাবেন শ্রী পান্থের লেখা ঠগি বই থেকে নেওয়া আরও একটি অংশ। এবং ঠগি বইটি বিশাল বড় একটি বই, এটা কভার করতে গেলে হয়তো 7 ঘন্টাও সময় লাগতে পারে। এই জন্য আমরা এটি পর্বে পর্বে ভাগ করে আপনাদেরকে শোনাচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং বইয়ের ভাষাও কিছুটা জটিল। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের সামনে সাবলীলভাবে বলার জন্য। আজকে আপনারা শুনতে পাবেন ঠগীদের বিস্তারের ব্যাপার এবং তাদের বিশ্বাস এবং তাদের পুজো এবং তন্ত্র যে তাদের সাথে মিলিত আছে। তারা যে ইশারা বা বিভিন্ন সংকেত মানে এই সমস্ত ব্যাপারের অংশটুকু আজকে আপনারা শুনতে পাবেন। আশা করি আজকের পর্বটি আপনাদের সবাই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি। সেদিনে ভারতে খনির অভাব ছিল না। ঊনবিংশ শতকের সূচনাক্ষণে হিন্দুস্তান এক তমসাচ্ছন্ন দেশ। তার ঘরে ঘরে খুন, পথে পথে খুন। মোগলদের গৌরব সূর্য অস্তমিত। দিল্লির সঙ্গে সঙ্গে চারদিকে সাম্রাজ্য ঘিরে অন্ধকার নেমেছে। এখানে ওখানে বিন্দুর মতো কুঠিগুলোতে ইংরেজের আলো জ্বলছে। কখন কাদের ফুৎকারে তা নিভে যাবে তারা নিজেরাও তা জানে না। গোটা দেশে অনিশ্চয়তা, অরাজকতা, হতাশা। পুরনো শাসন ব্যবস্থা খান খান হয়ে ভেঙে পড়েছে। তার জায়গায় নতুন কোনো ব্যবস্থা তখনও শেকড় বিস্তার করতে পারেনি। চারদিকে নৈরাজ্য, ছিন্ন খণ্ড দেশে অনেক রাজা, কিন্তু কারোর পতাকায় স্থায়িত্বের কোনো আশ্বাস নেই। প্রজা খাজনা দেয় না, জবরদস্তি করে যে যা আদায় করতে পারে তাই সর্বোচ্চ। লুট তাই তখন ধর্ম। পরাজিত সৈন্যরা লুট করছে, রাজপুরুষেরা লুট করছে, এমনকি নবাগত ইংরেজ পর্যন্ত লুটে নেমেছে। তারা রাজত্ব কেড়ে নিচ্ছে, স্থানীয় সৈন্যবাহিনী ভেঙে তছনছ করে দিচ্ছে, রাজকোষ শুষে নিচ্ছে। অসহায় দরিদ্র ভবিষ্যতে আস্থা হারিয়ে দেশজোড়া অন্ধকারের দিকে পা বাড়াচ্ছে। তারা নায়ক খুঁজছে, এমন নায়ক যে সর্বগ্রাসী অন্ধকারের মতোই বিভৎস ও নির্মম। ভিনসেন্ট স্মিথ লিখেছেন, ভূমিহীন এবং জীবন জীবিকা থেকে উচ্ছেদ হয়ে যাওয়া মানুষের এই বেপরোয়া নায়ক সন্ধানই সেদিন ভারতের অন্তরের কাহিনী। সামাজিক রীতিনীতি এবং ধর্মীয় আচার আচরণও এই নৈরাশ্য সেদিন স্পষ্ট। চারদিকে গাঢ় অন্ধকার, তার মধ্যে শত শত শিক্ষায় সতীদাহের চিতা জ্বলছে। শিশু হত্যা, দাস ব্যবসা, সন্তান বিসর্জন ইত্যাদি শত পথে বিভ্রান্ত মানুষ মুক্তির পথ খুঁজছে। এমনকি বিপুল আধ্যাত্মিক ভাণ্ডার সামনে থাকতেও সাধু সন্ন্যাসীরা ধর্মের নামে হাতিয়ার তুলে নিচ্ছে। বর্গীদের মতো, পিণ্ডারীদের মতো, নাগা সন্ন্যাসী, বৈরাগী, গোসাই, দাদুপন্থী, বাংলার সন্ন্যাসী। সেদিন নাকি অনেক সাধক দলের হাতে ছিল শাস্ত্রের বদলে অস্ত্র। ইতিপূর্বে তা ছিল না, পরেও না। এ শুধু সেদিনের ইতিহাস, যখন বর্তমানে একমাত্র কাল। ওরা তখন কেউ সিন্ধিয়ার বাহিনীভুক্ত, কেউ জয়পুরের, কেউ বা নিজেরাই নিরন্ধ্র অস্ত্রকারের দুর্ধর্ষ পথিক দল। ঠগি তাদের সহযাত্রী, তাদের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে নিপুণ দল। ঠগি সেই অন্ধকার যুগের সর্বোত্তম প্রতীক। তার সঙ্গে সব খুনিরই সাদৃশ্য আছে, কিন্তু তবুও ঠগি তুলনাহীন। ম্যাজিস্ট্রেট আদেশ দিলেন, নির্ভয়ে বলে যাও। বৃদ্ধ ফকির বলতে আরম্ভ করলেন, শহর থেকে মাত্র 1.5 মাইল দূরের রাস্তার ধারে আমার কুঁড়ে ঘর। ছেলেকে নিয়ে আমি সেখানেই থাকতাম। আশপাশের গায়ের লোকেরা ভিক্ষে দিত, তাছাড়া পথিকেরাও কখনো কখনো কিছু দিতেন। তাতেই আমার বাপ বেটার কোনো মতে দিন চলে যেত। 2 সপ্তাহ আগের কথা। সেদিন নামাজ সেরে আমি আমার দরজার সামনে বসে আছি, পাশে আমার ছেলে। ছেলের জন্য বহু কষ্টে একখানা কম্বল কিনেছি।
সেটা আম গাছের ডালে ঝুলছে। এমন সময় এক ভিনদেশি পথিক এসে হাজির, সঙ্গে তার স্ত্রী এবং একটি ছেলে ও একটি মেয়ে। ছেলেটি আমার ছেলের চেয়ে একটু বড় হবে, মেয়েটি কিছুটা ছোট। ওরা আমার পুরের সামনের গাছতলায় বসে রুটি বানিয়ে খেলো। খাওয়া হয়ে গেলে বউটি আমাকে কিছু আটা দিল, তাতে দুটো রুটি হয়ে যায়। আমি দুটো রুটি বানিয়ে ছেলেকে নিয়ে খেতে বসলাম। নিজের খুব ভোগ ছিল না, তাই আধখানা মাত্র খেয়ে বাকিটুকু ছেলেকে দিয়ে দিলাম। ওর ভোগ ছিল বেশি, পুরো 1.5খানা রুটি খেয়ে নিল। খাওয়া শেষ হতে না হতেই ছেলে আমার হাই তুলল। দেখতে দেখতে সে ঘুমিয়ে পড়ল, সঙ্গে আমিও। তখনও সন্ধে হয়নি। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। জেগে উঠে আমি দেখতে পেলাম এক ঘর জলের মধ্যে আমি পড়ে আছি। ঘরের এক কোণে ছেলেটা ধুকছে। কোনো মতে আমি গড়াতে গড়াতে তার কাছে গেলাম, মাথাটা কোলে টেনে নিলাম। কিন্তু দেখতে দেখতে তার না বিশ্বাস উঠল, সে চলে গেল। পরে শুনেছিলাম গায়ের এক ধোপা বউ এদিক দিয়ে যেতে যেতে আমার অবস্থা দেখে আমার মাথায় জল দিয়ে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল ছেলেটা বাঁচবে না। ম্যাজিস্ট্রেট প্রশ্ন করেন, তারপর আর কি হুজুর? লোকটি হাউ হাউ করে কেঁদে উঠল। এরপর বলল, আমার ছেলেটা চলে গেল। আমার যখন হুঁশ হয়েছে তখন সন্ধ্যা। রাতটা কি করে কেটে গেল কিছুই জানি না। পরদিন ভোরে আবার যখন জ্ঞান হলো তখন দেখি ঘরে আমার কেউ নাই। বাইরে চাপ চাপ রক্ত। মনে পড়ল ছেলেটা আমার মরে গেছে। মরা ছেলে আমার কোলেই ছিল। তবে এই রক্ত কোথা থেকে এলো? আমার ছেলেই বা কোথায় গেল? গাছতলায় সেই লোকটি তখনও ছিল। সে বলল, ছেলেকে তোমার নেকড়ে খেয়ে নিয়েছে, দেখবে, এসো চলো। বনের ধারে সত্যি আমি হাড়গোড় দেখতে পেলাম। কাঁদতে কাঁদতে তাই কুড়িয়ে নিয়ে দরগায় এনে মাটি দিলাম। কি থেকে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না হুজুর। 3 দিন হুজুর, 3 দিন আমার হুঁশ ছিল না। ম্যাজিস্ট্রেট বললেন, এই কি তোমার ছেলে? এই কি তোমার একমাত্রই ছেলে? সে বলল, আজ্ঞে হ্যাঁ। এই ছেলে যখন 3 মাসের তখনই ওর মা মারা যায়। আমি গরিব মানুষ, নিজের জমি জমা কিছু নেই, খেটে খাবো তেমন গতরও নেই। বউকে মাটি দিয়ে সেই কবরের পাশেই একটা দরগা করে ছেলেকে নিয়ে বাসা বেঁধেছিলাম। আশা ছিল একদিন ছেলে বড় হবে, বাপের দুঃখ ঘুচাবে, কিন্তু তার হলো না। বাধা দিয়ে ম্যাজিস্ট্রেট প্রশ্ন করলেন, সেই লোকগুলো কি হলো? সে বলল, তারা চলে গেল। কেমন দেখতে ছিল লোকগুলো? ম্যাজিস্ট্রেট প্রশ্ন করলেন। সে ফকির বলল, পুরুষটি বেশ লম্বা চওড়া, গায়ের রং ফর্সা। আমার অনুমান হুজুর, কাঁদতে কাঁদতে উত্তর দিল ফকির, বয়স তার 35-এর বেশি হবে না। আর মেয়েটির? তার সামনের দাঁত দুটি উঁচু, বয়স 30। ম্যাজিস্ট্রেট বললেন, তোমার কম্বলটা কোথায়? সে বলল, সে কি আর আছে হুজুর, আর থেকেই বা কি হবে? ছেলেই চলে গেল, কম্বলের আর কি কাজ আমার? সে কথা নয়। ম্যাজিস্ট্রেট প্রশ্নটাকে আরো স্পষ্ট করলেন, গাছের ডালে কম্বলটা কি ছিল? উত্তর দিল, না। সঙ্গে সঙ্গে নিশ্চিত সিদ্ধান্ত শোনা গেল বিচক্ষণ সাহেবের কণ্ঠে। পাশে উপবিষ্ট পুলিশ অফিসারটির দিকে ঘুরে তিনি বললেন, ঠগি নয়, ধুতুরিয়া। নতুন কম্বলের লোভে খুন করেছে। পথে পথে তখন অনেক খুনি, ধুতুরিয়া ও হত্যাকারী। পথিকের বেশে তারা দেশে দেশে ঘুরে বেড়ায়, অচেনা পথিকের সঙ্গে আলাপ করে, ধীরে ধীরে বন্ধুত্ব জমায়। তারপর সুযোগ বুঝে তাদের খাবারের সঙ্গে মেশায় অথবা হুকোর তামাকের সঙ্গে মেশায়। অসহায় পথিক দল ছটফট করতে করতে প্রাণ হারায়। ওরা তাদের জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে যায়।
সাধারণত ধূতরার বীজে তৈরি ঔষধ প্রয়োগ করে এই কাজ করত, এবং এই কাজ স্বার্থ বিধায় ওদের নাম ছিল ধুতুরিয়া। স্লিম্যান লিখেছেন, সংখ্যায় এই হত্যাকারীরা হাজার হাজার। ভারতে তখন এমন কোনো জনপদ নেই যেখানে ওরা ছিল না। কি বোম্বাই, কি মাদ্রাজ, কি সুদূর বাংলা, ওরা সেদিন সর্বত্র ছড়িয়ে পড়েছে। ধুতুরিয়া ঠগীদের মতোই নিষ্ঠুর, ঠগীদের মতোই ধূর্ত, কিন্তু তবুও ওরা ঠগী নয়, ঠগী স্বতন্ত্র। সেবার 1848 সালে কানপুরে একটি দল ধরা পড়েছে। অপরাধ নরহত্যা। পথের ধারে এক ঘেঁষুরে মরে পড়ে আছে। লক্ষণ দেখে মনে হলো নিশ্চয়ই কোনো ধুতুরিয়ার কাজ, কিন্তু ধুতুরিয়া সামান্য একজন ঘেঁষুরেকে হত্যা করবে কিসের লোভে? চিন্তিত পুলিশ সন্ধানে নামল। ঘাটাঘাটি করতে করতে খবর পাওয়া গেল কদিন আগে এই পথে একদল বাজিকর হেঁটে গেছে। বাজিকর কি খেলা দেখায় তারা? পুলিশ জানতে ছিল। আগে এক অদ্ভুত খেলা। ওরা বাজি ধরে একটি দড়িকে ভাঁজ করে মাটিতে রাখে। তারপর দর্শকদের হাতে একটি কাঠি দিয়ে বলে, যেখানে খুশি লাগাও, দেখবে কাঠিতে দড়ি আটকাচ্ছে না। যদি আটকায় তবে 5 রুপয়া, যদি না আটকায় তবে কত দেবে বলো? সাহেবের মনে পড়ল কানপুরে শহরতলিরও পথের ধারে এই দড়ি খেলা তিনি দেখেছেন। পুলিশ তৎক্ষণাৎ বাজিগরের দলের সন্ধানে বেরিয়ে গেল। একটি দল ধরা পড়ল, ক্রমে আরো। জানা গেল ওরাই হত্যাকারী। যাদের দড়ির খেলায় বশ করতে পারে না তাদের বিষ খাওয়ায়। এই তাদের নেশা, এটাই তাদের পেশা। আগ্রা তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং জয়েন্ট ম্যাজিস্ট্রেট জেনারেল গ্রাহাম সাহেবের ভাষায় ওরা নিষ্ঠুরতম খুনি। ওদের কোনো ধর্ম নেই, কোনো রীতিনীতি নেই। যে কোনো উপায়ে পয়সা রোজগারই ওদের একমাত্র ফিকির। ওরা পয়সার জন্য যাকে তাকে খুন করতে পারে এবং যখন তখন। কিন্তু তবু ওরা সাচ্চা ঠগী নয়। নাম তাদের তুসমাবাজ ঠগ। তুসমাবাজরাও ভ্রাম্যমান খুনি। তাদের প্রথম আবির্ভাব 19বিংশ শতকের গোড়ার দিকে। জনক ক্রেয়াগ নামে কানপুরবাসী জনৈক ইংরেজ সৈনিক। দেশময় তখন ঠগীর হাওয়া। ক্রেয়াগ কোম্পানির কর্মচারী ছিল না, সে স্বাধীন সৈনিক। হঠাৎ তার বাসানো হলো সেও ঠগী হবে, ঠগীর দল গড়বে। গুটি 3 দৃশ্যি এবং শিষ্য জোগাড় হয়ে গেল তার। সাহেব কাজে নামল। দেখতে দেখতে ক্রেয়াগের সাহেবের শিষ্য উত্তর ভারতে ছেয়ে গেল। তারা দিনে দুপুরে দল বেঁধে সদর রাস্তায় দড়ি খেলা দেখায়। দড়ির ফাঁস তৈরি করে বাজি ধরে প্রতীক্ষে দিয়ে সেখানে কাঠি ধরায়। লাঠি বা কাঠি যদি ফাঁসে আটকালো তবে জাদুকর হারল। যদি ফাঁস ফাঁকি বলে প্রমাণিত হয় তাহলে শৌখিন দর্শক ঠকলো। এ তামাশাই তুসমাবাজি। সাহেবরা বলল, প্রিকিং দ্য গার্টার। তুসমাবাজ কখনো ঠকে না, সে ঠগী। প্রতীক্ষে সবসময় ঠকায়। যদি দেখা যায় কেউ বাজিতে কেবল জিতে যাচ্ছে, তবে তুসমাবাজ তাকে বৃষ প্রয়োগে হারায়। অদ্ভুত দল, সংখ্যায়ও বিপুল। 1848 সনে পুলিশের হাতে ধরা পড়ার সময় এক কানপুরেই তাদের সংখ্যা ছিল প্রায় 50 জন। কিন্তু তবুও তারা একজনও রোশন জমাদার, এনায়েত, ফিরাঙ্গিয়া বা দুর্গা নয়। সাচ্চা ঠগীর সঙ্গে তুসমাবাজের আকাশ জমিন ফারাক। 1833 সনের নভেম্বরের কথা। দিল্লির পাদ্রী সাহেব মিস্টার এভারেস্ট সেদিনও ভোরে রোজকারের মতো ঘোড়ার পিঠে হাওয়া খেতে বের হয়েছেন। যমুনার তীরে এসে সহসা তার নজরে পড়ল কারা যেন বালিতে মুখ থুবড়ে পড়ে আছে। সাহেব কাছে এগিয়ে গেলেন। গিয়ে দেখেন পাশাপাশি 5টি মানুষ মরে পড়ে আছে। 3 জন পুরুষ, 2 জন স্ত্রীলোক। এভারেস্ট কোনো দিকে না থেকে ঘোড়া ছুটালেন ম্যাজিস্ট্রেট অফিসের দিকে। দিল্লি তখনও পুরোপুরি কোম্পানির হাতে আসেনি, তবে দরবারি আমির ওমরাহদের ফাঁকে ফাঁকে কিছু ইংরেজ কাপুরুষও আছেন। তারা ধীরে ধীরে নিজেদের জায়গা নিয়ে নিচ্ছেন। সুতরাং খবর পাওয়া মাত্রই অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট লরেন্স সদল বলে ছুটলেন যমুনার দিকে। সঙ্গে তার একজন পাকা ঠগী। মৃতদেহগুলোকে ভালো করে পরীক্ষা করা হলো। সাহেব পুরনো দাগির মুখের দিকে তাকালেন। কি বলতে চাও তুমি?
সেই ঠগি বলল, আগে এ কোনো সাচ্চা ঠগের কাজ নয়। সঙ্গে সঙ্গে উত্তর দিল রাজসাক্ষী, দেখছেন না গলা ফাঁসগুলো পর্যন্ত খোলেনি। তাছাড়া কোনো ঠগি এভাবে মরা ফেলে রেখে পালায়? আমার ধারণা সাহেব ওরা ঠগি নয়। লরেন্স কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তারপর আশপাশের লোকের কাছে জানতে চাইলেন, হালে এ পথে কি কোনো নতুন মানুষের দল দেখেছ কেউ? একজন বলল, জি হুজুর, কালকেই একদল বাউরি এই পথে গেল। সাহেব ইঙ্গিত করলেন। সঙ্গে সঙ্গে পুরনো জাগিয়ার কজন সিপাহী নিয়ে তক্ষুনি একজন হিন্দুস্তানি পুলিশ অফিসার ফরাসগঞ্জের পথে বের হয়ে গেলেন। সবে সন্ধ্যা হয়েছে। ওরা তখন ফরাসগঞ্জ থেকে দূরে বনপথ ধরে ওরা শহরের দিকে এগিয়ে চলেছেন। চলতে চলতে হঠাৎ কানে এলো আর্তনাদ। কে যেন সাহায্যের জন্য চিৎকার করছে। অফিসার কান পাতলেন। অন্ধকারে দেখা যাচ্ছে না বটে, কিন্তু আর্তনাদটা ভেসে আসছে রাস্তার ধারের ঝোপগুলো থেকেই। তিনি পাশের ঝোপটা লাফিয়ে পড়লেন। পেছনে পেছনে সেপাইরা। লোকটি ধরা পড়ল। দেখা গেল তার কোলে ফুটফুটে একটি ছোট্ট মেয়ে। এতক্ষণ সেই কাজ ছিল। স্তম্ভিত অফিসার তাকে নিজের কোলে টেনে নিলেন। ডাকর দায়িত্ব নিল তার সঙ্গের সেপাইরা। সেই ছোট্ট মেয়েটি হাত ধরে ওদের নিয়ে গিয়েছিল অদূরে একটি আস্তানায়। পুলিশ সেখানে আরো 8 জন মানুষের সন্ধান পেয়েছিল। সেই সঙ্গে আবিষ্কৃত হয়েছিল 2 জন মায়ের মৃতদেহ এবং নানা বয়সের 6টি জীবন্ত শিশু। তাদের অধিকাংশেরই বয়স 2 থেকে 3 বছর এবং একজনকে বাদ দিলে সবাই তারা মেয়ে। ছেলেটির বয়স ছিল 14 বছর। সুতরাং রহস্য ভেদ করতে বেশি অসুবিধা হলো না। তার মুখেই পুরো ঘটনাটা শোনা গেল। ওরা গরিব বাপ মায়ের সন্তান। দেশে 2 দিন পড়েছে। বাবা তাই ঠিক করেছেন দোয়াব ছেড়ে অন্য কোথাও কাজের সন্ধান করতে হবে। এমন কোথাও যেতে হবে যেখানে ছেলে মেয়েদের মুখে দুবেলা 2 মুঠো অন্ন জোটে। গা ছেড়ে সপরিবারে তিনি পথে নামলেন। সঙ্গে গায়ের আরো কয়েকটি গরিব পরিবার। পথে এদের সঙ্গে আলাপ হলো। আলাপ থেকে অন্তরঙ্গতা। ওরা বলল, কোন হলে চলো, সেখানে কাজ আছে। তাছাড়া কাজ দেওয়ার লোক যারা, তাদের সঙ্গে আমাদের জানাশোনা আছে। দিল্লির পথে ওরা দল বেঁধে কুর্নলের দিকে যাত্রা করলো। পথে বন্ধুরা হঠাৎ দুশ্মনের চেহারা নিল। তারা খুনি হলো। বাপ মাদের মেরে যমুনার ধারে ফেলে রেখে ফরাসগঞ্জে পালিয়ে এলো। এই 2 জন মাকে হত্যা করা হয়েছে কিছুক্ষণ আগে। যে মেয়েটি কাজ ছিল একজন তারই মা। দোয়াব এলাকার পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট মিলস সাহেবের বিরামহীন চেষ্টায় গোটা দল ধরা পড়ল। দেখা গেল তাদের আস্তানা শুধু পুরুষ নয়, মেয়েরাও আছে। একজন তাদের রক্ষিণী। সে দলপতি রূপলার সহধর্মিণী। তাকে যখন জিজ্ঞাসা করা হলো কি করে সেই দলে এলো, গর্বিণী রক্ষিণী তখন তার নিজের সঞ্চয় কচিকাঁচা শিশুগুলোকে দেখিয়ে বলেছিল এদেরই জন্য। ওর নিজের বাপ মা খুন হয়েছিল দিল্লিতে। অন্য ভাই বোনেরা অনেকদিন হাটে বিকিয়ে গেছে। রূপলা নিজের জন্য রেখে দিয়েছিল রক্ষিণীকে। বলেছিল, তোর বাপ মা পালিয়ে গেছে, যাওয়ার সময় 80 টাকায় তোকে আমার কাছে বেচে দিয়ে গেছে। আর 6-7 বছর সে তার সঙ্গে আছে। কর্নেলও ছিল। রূপলা যখন বাপ মায়েদের খুন করে, সে তখন বাচ্চাগুলোকে আগলায়। রক্ষিণীর একটি সতীন ধরা পড়েছিল তার সঙ্গে। তার নাম রাধা। একই জবাব পাওয়া গিয়েছিল তার মুখে। আমিও একই পথে এসেছি। কোথায় হত্যা করা হয়েছিল তোমার মা বাবাকে জিজ্ঞাসা করেছিলেন মিস্টার মিলস। রাধা উত্তর দিয়েছিল, বন্দিলসরের ডানকুড়ির গায়ে কাছে। কতজন খুলি ছিল সেই দলে? 40 থেকে 50 জন। তুমি কি নিজের চোখে তোমার মা বাবাকে খুন হতে দেখেছ? না, ওদের হত্যা করা হয়েছিল রাতেই। আমি এবং আমার ছোট 2টি ভাইকে ওরা রেখে দিয়ে গিয়েছিল দলের মেয়েদের হেফাজতে। তারপর 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 দিন কয়েক পরে একদল বেদের কাছে আমাদের নিয়ে যাওয়া হলো বিক্রি করতে। ওরা আমার উচিত দাম দিতে রাজি হয়নি, তাই সাকলা জমাদার নিজেই রেখে দিল আমাকে। তোমার ভাইদের কি হলো? তারা এখন কোথায় আছে? সে আমিও জানি না। এই নয়া স্বামীর সঙ্গে ঘর করার পর থেকে বরাবরই তুমি তার সঙ্গে থাকো? হ্যাঁ, অন্তত 3-4 দফা তো ছিলাম।
মাস কয়েক আগে তোমার স্বামী জনলিতে একজন গরিব ফকিরনিকে হত্যা করেছে, তুমি তা জানতে, কিন্তু তবুও তুমি তখন তার বাচ্চা দুটিকে আগলেছিলে নয় কি? তোমার নিজের মা বাবাকে যারা খুন করেছে তাদের সঙ্গে এভাবে ঘুরে বেড়াতে, খুন দেখতে, বাপ মায়ের কোল থেকে শিশু ছিনিয়ে আনতে কষ্ট হয় না তোমার? আবেগে একসঙ্গে অনেকগুলো কথা বলে ফেলেছিলেন বিস্ময়ে বিস্মীভূত বিদেশি লেফটেন্যান্ট। রাধা সংক্ষেপে উত্তর সেরেছিল, কি করবো বলুন, হাজার হোক রূপলা আমার স্বামী। খুনের নায়ক রূপলাকে জিজ্ঞেস করা হলো, রাধাকে কি করে বউ করলে তুমি? থাকলা জমাদার তো তাকে বিয়ে দিয়েছিল কুশলার সঙ্গে। ঠিক বাত হুজুর, কিন্তু হলে কি হয়, কুশলার ওই বইটাকে আমার খুব পছন্দ, তাই বলে ওকে নিজের ঘরে নিয়ে এলাম। রাধা এখন আমার চেনা না, সে আমার সঙ্গেই থাকে। খুন হলে ছিল থানেশ্বরেও। রূপলাকে প্রশ্ন করে শুধু থানেশ্বর নয়, আরো কয়েকটি হত্যাকাণ্ডের খবর পাওয়া গিয়েছিল। জানা গিয়েছিল বহুদূর বিস্তৃত শাখা প্রশাখা ওরাও একটি বিশেষ সম্প্রদায়ের। তাদের নায়কের নাম ক্ষেমা, নিবাস আলাইয়ের স্টেট। শুধু রূপলা নয়, সবাই বলে ক্ষেমা এক বিস্ময়কর ফকির, তার নানা অলৌকিক ক্ষমতা আছে। কিন্তু কোনো মন্ত্র বলেই মিলসকে এড়ানো গেল না। লেফটেন্যান্ট মিলস অবশেষে দলপিতা ক্ষেমাকেও ধরলেন। তার মুখ থেকে জানা গিয়েছিল ওরা ফাঁসরে হলেও ঠগি নয়, ওরা মেঘফাঁসা, মেঘ মানে পেরেক এবং এমন কিছু যাতে কাউকে ঝুলানো যায়। ফাঁসা মানে ফাঁস, যা ঝোলায়। ক্ষেমা বলে তার এই অদ্ভুত খুনি দলের আবির্ভাব ভারতপুরে যখন অবরোধ শুরু হয় তখন, অর্থাৎ 1826 সালে। ওরা সেদিনই ঠগি থেকে ছেলে ধরা ঠগ হয়েছিল। এখনো তারা তাই আছে। ঠগিদের সঙ্গে এদের এখনো অনেক ফারাক। তাদের নিজস্ব দেবী আছে, নিজস্ব ভাষা আছে, হত্যার রাজনীতি, রীতিনীতি তাদের একান্তই আপন। ওরা ছোট ছেলেদের বলে জনকুলা বা খন্তুরা, বাচ্চা মেয়েদের বলে জনকলি বা খন্তুরি। পথিক ওদের ভাষায় খোর, পথিক দল তাইওয়া। ঘোড়াকে ওরা বলে বুগিলা, গরুকে বলে রানকুরি, টাকাকে বলে গোনা বা কার্রা, মোহরকে থান বা খোর, গলা হারকে তাগলি। এক ওদের কাছে একই, কিন্তু 2 মানে দুরু, 3 মানে তুরু, 4 মানে চৌরু এবং ইত্যাদি। ওদের দেবীও ভবানী বা কালী, ওদের হাতিয়ারও ফাঁস। কিন্তু তবুও ঠকিদের মতো ওরা অত আচারনিষ্ঠ নয়। ওরা দলের সবাইকে হত্যা করে শিশুদের বাঁচিয়ে রাখে, কারণ ওরা জেনে গেছে এই হতভাগ্য দেশে মানুষ যেমন অঢেল, মানুষের চাহিদাও তেমনই, বিশেষ করে মেয়েদের। কেননা দেশে অন্ধকার মানেই দিকে দিকে বিলাসের পাককুণ্ড, যেখানে রাত্রি আর দিনের কোনো ফারাক নেই। রূপলা, ক্ষেমা এবং অন্যরা নিজেরাই বলেছে, কি উত্তরে কি দক্ষিণে, মোটামুটি দেখতে ভালো যে কোনো বাচ্চা মেয়ের বদলে 80 থেকে 100 টাকা অনায়াসে পাওয়া যাবে। তাও নিজেদের হাট অবধি ছুটতে হবে না। পথে পথে ব্রিঞ্জাররা ঘুরছে, সেই বেদেরাই হাতে নগদ গুজে দিয়ে যখন তখন বোঝা হালকা করে দিয়ে যাবে। তাছাড়া ম্যাকফাঁসাদের জন্য ঝামেলাও কম, তাদের কবর খুঁড়তে হয় না। সাধারণত তারা নদী নালার ধারে খুন করে দেহগুলোকে জলে ভাসিয়ে দিয়ে পালিয়ে যায়। কাছে ভিড়তে নদী না থাকলে কোনো মতে মোটামুটি একটা কিছু চাপা দিয়ে সরে পড়ে। ওরা সাচ্চা ঠগি নয়, অপব্যয় করার মতো সময় ওদের হাতে নেই। প্রায় একই সময়ের কাহিনী। ফরিদপুরের জেলা ম্যাজিস্ট্রেট হঠাৎ খবর পেলেন ঢাকা থেকে ফরিদপুরে আসবার পথে 2 জন পথিক হারিয়ে গেছেন। তাদের একজন হিন্দু এবং একজন মুসলমান। তারা নদী পথে ঢাকা ছেড়েছিলেন, সঙ্গে ছিল 15 টাকা, এবং যেই নৌকরিতে তারা আসছিলেন তারা আরও 2 জন যাত্রী ছিল। তখন জুলাই মাস। ফরিদপুরের ম্যাজিস্ট্রেট ঢাকার ম্যাজিস্ট্রেটে লিখলেন, 2 জনের উদ্যোগে 2 জেলাতে খোঁজাখুঁজি শুরু হলো, কিন্তু যাত্রীদের কোনো সন্ধান নেই। পুরো জুলাই গেল, আগস্ট গেল, সেপ্টেম্বরে ফরিদপুরে পুলিশ ভোলানাথ নামে একটি মানুষকে ধরে এনে হাজির করলো ম্যাজিস্ট্রেটের সামনে। বলল, হুজুর, এই আপনার আসামি। ম্যাজিস্ট্রেট কিছুতেই বিশ্বাস করতে রাজি নন, কিন্তু ভোলানাথ নিজেই নিজের অপরাধ স্বীকার করল।
সে বলল, সাহেব, তুমি অবিশ্বাস করেছো বটে, কিন্তু আমি সেই খুনি। গত মাঘ মাসের কথা, দুজন তামাকের কারবারিকে নিয়ে নৌকা করে আমি আর আমার জনা কয়েক বন্ধু রংপুর যাচ্ছিলাম। পথে কারবারিদের আমরা খুন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছি। কত পেয়েছিলাম জানো? 40 টাকা। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো স্বরূপকে। স্বরূপকে? তাও জানো না? বিস্মিত ভোলানাথ সে খবরটাও দিয়েছিল। বলেছিল, আমার নিকট আত্মীয়, আমরা একই গায়ে থাকি, তাকে ধরে আনা হলো। সে বলল, আগে হুজুর, ঢাকার ব্যাপারটা ভোলানাথ ছিল না, তার জন্য দায়ী আমি। ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলেন, কেমন? স্বরূপ বলে, ওরা তো ফরিদপুরে যাবেন বলে ঢাকায় আমরা নৌকায় কেয়ারা করলেন। আমরা যথানিয়ম বদর বদর করে নৌকায় জলে ভাসালাম। 2 ঘন্টা চালার পর নৌকা এসে ঠেকলো চোরের চরে। ওরাও সেখানেই ঠেকলেন। কাজ সেরে আমরা সেদিনই আবার ঢাকায় ফিরলাম। এবার সেখান থেকে নারায়ণগঞ্জ। নৌকায় যে আরো 2 জন ছিল তাদের কি করলে জানতে চাইলেন ম্যাজিস্ট্রেট। আগে সে 2 জন বামুন ঠাকুর, যাত্রী নন, তারা আসলে আমাদের এই দলের লোক। যাত্রীদের যাতে কোনো রকম সন্দেহ না হতে পারে সে কারণে ওদের বামুন সাজিয়ে গুলুয়ে বসে রেখেছিলাম। স্বরূপের কাছ থেকে জানা যায় তাদের মাত্র 1খানা নৌকোই ছিল না, সঙ্গে আরো একটি পানসি ছিল, তাতে ছিল আরো 5 জন খুনি। পুলিশের চেষ্টায় ফরিদপুরের ঘাটেই ধরা পড়ল তাদের 4 জন। তারা প্রথমে ঘটনার একেবারে অস্বীকার করে বসলো। প্রশ্নে অবশেষে একজন ভেঙে পড়ল। সে মুখ খুলল, সঙ্গে আর সবাই। নৌকা থেকেই হারানো মানুষ 2টির পোশাক বের হলো, সেই সঙ্গে আবিষ্কৃত হলো 2 গাছি পৈতা। সাহেব প্রশ্ন করলেন, তোমাদের কি জাত? স্বরূপ উত্তর দিল, আগে হুজুর, আমরা চন্ডাল। তবে তোমাদের নৌকায় বামুন পৈতে কেন? আগে সেই কথাই তো আগে বলেছি, এ না হলে কি ওইসব মাঝি মাল্লাকে কখনো বামুন সাজান যায়? স্বরূপের জবানবন্দি থেকে আরো একটি নাম পাওয়া গেল। সে বলল, আমাদের মধ্যে সেরা খুনি হলো সুবল দাম। তাকে ধরতে পারলে ঢাকা ফরিদপুরের আরো কিছু খবর পেতে পারেন। খুঁজে পেতে তাকেও বের করা হলো। সুবল বলল, হুজুর, ঢাকার কথা আমি কিছুই জানি না, আমি বরং ময়মনসিংহের তাঁতি 2 জনের কথা বলতে পারি। তা বেশ, ম্যাজিস্ট্রেট বললেন, বলো। সুবল বলে চলল, গেল জ্যৈষ্ঠের কথা। 3খানা নৌকা নিয়ে আমরা ময়মনসিংহ গিয়েছি। 2 জন তাঁতি নৌকায় এলো কাপড় বেচতে। আমাদের লোকই তাদেরকে ডেকে এনেছিল। সবাই মিলে দরদম্বর করছে। আমি ডাঙ্গায় গেছি শুধু একটু ঘুরে আসতে। ফিরে এসে দেখি কাপড়ের গার্ড 2টি ঠিকই আছে, কিন্তু তাতে 2 জন নেই। কি হলো তারা? কি আর হবে, খুন হলো। তারপর আমরা চলে এলাম। সেখান থেকে ফেরার সময় পথে দেখা হয়ে গেল একদল তামাক কারবারির সঙ্গে। নৌকা বোঝাই তামাক নিয়ে তারা সিরাজগঞ্জ যাচ্ছে, দলে 5 জন। 2 দিন জলে জলে একসঙ্গে চললাম আমরা। 3য় দিনে নৌকা থামিয়ে ওদের নেমন্তন্ন করা হলো আমাদের নৌকায়। সন্ধ্যায় হরি কি সংকীর্তন, একসঙ্গে গান হবে। ওরাও এলো। গোল হয়ে আমরা ওদের ঘিরে বসলাম। গান শুরু হলো। তারপর এক সময় আসলো, হুকুম জারি হলো। তারপর দেহগুলো জলে ভাসিয়ে দিয়ে ওদের নৌকাটা সঙ্গে নিয়ে আবার বদর বদর করে যাত্রা শুরু হলো। কিছু দূর এসে ওদের নৌকায় মালপত্র সব বোঝাই করা হলো এবং আমাদের নৌকায় নিয়ে নেওয়া হলো সবকিছু। সেই নৌকোটার কি হলো বললেন ম্যাজিস্ট্রেট। সে বলল, সেটি সেখানে ডুবিয়ে দিয়ে আমরা নারায়ণগঞ্জ চলে এলাম। তারপর তামাকের বস্তাগুলো সেখানে বিক্রি করে যে যার ঘরে চলে গেলাম। বাহ, চমৎকার, মন্তব্য করছিলেন ম্যাজিস্ট্রেট। জবানবন্দিগুলো শুনলেই বোঝা যায় ভোলানাথ, স্বরূপ বা সুবল বিচ্ছিন্ন কোনো খুনি নয়। ওরাও সুসংগঠিত দল। তবে পূর্ববঙ্গের নদী নালায় নয়, অন্যত্র সেদিন তাদের অবাধ আনাগোনা। ঠগীদের মতোই ওরা একটি স্বনির্ভর সম্প্রদায়। আচারে আচরণও 2 দলে অনেক মিল। ফলে বেকার বসে থাকবার মতো পরিস্থিতি দেখা দিলে মাঝে মাঝে টাঙ্গার ঠগিও তাদের দলে ভিড়ত, সাত বদল করত। তাদের একজনের জবানবন্দি।
প্রায় 14 বছর আগের কথা। আমরা 22 জনের একটি দল ছাপড়া থেকে মুর্শিদাবাদ চলেছি। শুভম জমাদার আমাদের নায়ক, সে রাজপুত ছিল। দলের 2জন, খোদা বক্স আর আলী ইয়ার, যাতে মুসলমান। ওরা মাঝে মাঝে জলেও নামতো। থেকে থেকে ওরা আমাদের সে পথে উস্কে দিচ্ছিল। ভাগ্য ভালো বলতে হবে, রাজমহলে এসে সত্যি সত্যি একদল পাঙ্গুর সঙ্গে দেখা হয়ে গেল। তীর্থযাত্রীর বেশে তারা ঘাটের দিকে চলেছে। শুভন জমাদার ওদের দেখেই চিনে ফেলল। আলী ইয়ার এবং খোদা বক্স কানে কানে বলল, তারা এদের সঙ্গে কাজ আগে করেছে। লোকগুলো গোটা 5 যাত্রী নিয়ে ঘাটের দিকে যাচ্ছে। একসঙ্গে চলবে বলে রাস্তা থেকে তাদের জোগাড় করে এনেছে। খোদা বক্সকে দেখে তারা থমকে দাঁড়ালো। কথাবার্তা হলো, স্থির হলো শুভন জমাদার, আমি এবং ধোদরা কর্মী, এই 3 জন আমরা ওদের সঙ্গে যাব। 3 জনেই জলের পথে নতুন। ভালো ভালো সেরে আসতে পারলে অনেক কিছু শিখে নিয়ে আসা যাবে। রাজমহলে 3 জন নৌকায় চাপলাম। যাত্রী 5 জন আগেই উঠেছে। তারা একদিকে আরাম করে গুছিয়ে বসেছে। আমরা এবং নৌকার খুনিরা অন্যদিকে। ওদের সকলেরই মাঝিমালার বেশ। কেউ কেউ ছাউনির উপরও আছে। 2 জন ডাঙায়, তারা গুণ টানছে। নৌকো চলছে। কিছু দূর গিয়েই পথে একটি ফিনিশ পড়ল। তারপর পরপর 2খানা বজরা। আমরা চুপচাপ বসে আছি। ওরা পেছনে না পড়া অবধি কিছু করা ঠিক নয়। বড় মাঝির নির্দেশে নৌকা থামানো হলো। এদিকে যাত্রীরা উসখুস করছে। তারা বলছে, মাঝি দেরি করলে কি হবে, আমাদের সময় মতো পৌঁছাতে হবে তো। মাঝি জবাব দিল, কি করবো বলুন, মানুষ তো কতক্ষণ আর একটানা গুণ টানতে পারে। একটু বিশ্রাম করতে দিন, একটানে নিয়ে যাবে। মাঝি দল পিতলপা খুলে খাবার নিয়ে বসে গেল। খাওয়া দাওয়া শেষ হয়েছে। এদিকে ফিনিশটিও অনেক দূর চলে গেছে। আমাদের নৌকা আবার জলে ভাসলো। কিছু দূর যাওয়ার পরেই ছয়ের ভেতর থেকে সংকেত দেওয়া হলো। সঙ্গে সঙ্গে যাত্রীদের পেছনে যারা বসেছিল তারা ওদের উপর ঝাঁপিয়ে পড়ল। সামনে থেকে 5 জনের গলায় আঙ্গুল ছাপড়িয়ে দিল। জলে তাই নিয়ম, ফাঁসটা সামনের দিক থেকে আটকানো হয়। ওরা মানুষটাকে পেছনের দিকে ঠেলে, অন্য ঠগিরা ঠেলে সামনের দিকে। যা হোক, কাজ শেষ হয়ে গেল। হাঁটু দিয়ে চেপে শিরদাঁড়াগুলো ভেঙে দেহগুলো তক্ষুনি জলে ফেলে দেওয়া হলো। ওরা ছুরি ব্যবহার করে না, ঘাড় আর পিঠটা ভালো করে ভেঙে দিয়ে জলে ফেলে দেয়। তা ফেলার জন্য নৌকার পেছনে দিকে দুটো তক্তা ওরা আলগা করে রাখে। এদিকে নৌকা কিন্তু তখনও চলছেই চলছে। যারা গুণ টানছিল তারা তখনও গুণ টানছে। কয়েক ক্রোশ দূরে চলে যাওয়ার পরে সকলে মিলে হিসেব নিকেশে বসলো। দেখা গেল 5 জনকে খুন করে সব শুদ্ধ আমাদের আয় হয়েছে 200 টাকার মতো। শুভন জমাদার বলল, তার দলে 29 জন লোক আছে। আমি জানি আমরা 23 জন, তাহলেও কিছু বললাম না। ওরা তার ঠগি নয়, ওদের ফাঁকি দিলে দোষ হয় না। 6 জনের ভাগ বেশি পাওয়া গেল। তাই নিয়ে খুশি মনে আমরা সেই রাতেই আবার নৌকো ছেড়ে ডাঙায় উঠে এলাম। দলে অন্যরা আমাদের জন্য অপেক্ষা করছিল। তাদের নিয়ে আমরা গঙ্গার ধার দিয়ে মোর মাকিয়া ঘাটের দিকে এগিয়ে গেলাম। সেখান থেকে 4 ক্রোশ দূরে আবার দেখা হয়ে গেল আরও একদল পাঙ্গুর সঙ্গে। নৌকায় তাদের সঙ্গে 3 জন যাত্রী। এবার ওরা ডাকলো, কিন্তু আমি আর গেলাম না। শোভন জমাদার অন্য 2 জনকে নিয়ে নৌকায় উঠল। মোরাদুন নামে আর এক ঠগিকে জিজ্ঞেস করেছিলেন স্লিম্যান, আচ্ছা তুমি তো অনেকবার পাঙ্গুদের সঙ্গে নদীতে গেছো তাই না? আগে হ্যাঁ, উত্তর দিল মোরাদুন। স্লিম্যান জিজ্ঞেস করলেন, ওদের আর তোমাদের কি একই দেবী? মোরাদুন বলল, আগে হ্যাঁ। স্লিম্যান বললেন, তোমাদের সঙ্গে ওদের কি কোনো পার্থক্য নেই? মোরাদুন বলল, তা আছে বই কি। ওদের কারবার নদীতে, আমাদের ডাঙায়। আমাদের নিয়ম কবর, ওদের নিয়ম বিসর্জন। ওদের রক্তপাত নিষিদ্ধ। ওরা যদি যাত্রার সময় রক্ত দেখে তবে আবার নতুন করে যাত্রা করতে হয়। আমরা খুনের আদেশ দিই ছিঁড়ি দিয়ে, ওরা দেয় পাটাতনে 3 বার বইটা ঢুকে। স্লিম্যান জিজ্ঞেস করলেন, তোমাদের ভাষা আর ওদের ভাষা কি এক? সে উত্তর দিল, আলবত না। আমাদের বলি ওরা এক বর্ণ বুঝতে পারে না, আমরাও ওদের বলি বুঝি না। স্লিম্যান বক্তিয়ার নামে আরো একজন ঠগিকে ডাকালেন। তোমরাও তো মাঝে মধ্যে জলে যাওয়ার অভ্যেস ছিল তো শুনেছি।
আচ্ছা তুমি বলো তো, ওদের কি নামে ডাকা হয়? বক্তের বলল, আগে আমরা ডাকতাম পাঙ্গু বলে। সুলেমান জিজ্ঞেস করলেন, কোথায় থাকে ওরা? বক্তিয়ার বলল, আমি যতদূর জানি হুজুর, ওদের নিবাস বাংলাদেশের বর্ধমান জেলায়। তাছাড়া বীরভূম, বাঁকুড়া, সিউড়ি, কালনা, কাটোয়াতেও অনেকে থাকে। কথাটা মিথ্যা নয়। কিছুদিনের মধ্যে আবিষ্কৃত হয়েছিল জলের ঠগীদের সবচেয়ে বড় আড্ডাখানা বর্ধমানে। অবশ্য সেখানে তাদের পাঙ্গু বা ভাঙ্গু বলা হতো না, নাম ছিল তাদের ভাগিনা। তারা নৌকো নিয়ে এদিকে কলকাতা থেকে ওদিকে বেনারস, এমনকি কানপুর পর্যন্ত শিকার খুঁজে বেড়াতো। তাদের নৌকাগুলো ছিল ভাড়াটে পাংশের মতো। লোক চলাচলে ঘাটে নোঙর করে জনকয় ঠক তাদের সামনে যাত্রী বেশে বসে থাকতো। সত্যিকারের যাত্রীরা তাদের দেখে নৌকায় উঠতে আকৃষ্ট হতো। দলের কিছু লোক যাত্রী বেশে ডাঙ্গায়ও উৎপাত। টোপ হয়ে তারা যাত্রীদের কৌশলে নৌকায় ডেকে আনতো। বদর বদর করে নৌকায় ঘাট ছাড়ত। তারপর সুবিধা মতো জায়গায় পৌঁছানো মাত্রই ছয়ের উপর বসা মানুষগুলো ইঙ্গিত দিত। হালে বসা মানুষটি পাটাতনে 3 বা বইটা ঠেকাত। সঙ্গে সঙ্গে সব শেষ। ভাগিনাদের মধ্যে কড়া নিয়ম ছিল, কখনো যেন এক বিন্দু রক্তপাত না হয়। ফলে 1836 সন পর্যন্ত গঙ্গায় বিস্তর মৃতদেহ পাওয়া গেল, ভাগিনাদের অস্তিত্ব কেউ জানতে পারেনি। কিন্তু একজন ধরা পড়ার সঙ্গে সঙ্গে সব রহস্য উদ্ঘাটিত হয়ে গেল। 1 বছরের মধ্যে আদালতের কাঠগড়ায় এসে দেওয়া হলো 161 জন, নাম পাওয়া গিয়েছিল আরো 38 জনের। তখনই জানা গিয়েছিল শুধু পূর্ববঙ্গ নয়, এই গঙ্গায় ঠগী নৌকো আছে 18খানা এবং তার প্রত্যেকটিতে আছে গড়ে 14 জন করে ভাগিনা। ঠগী ভাগিনা নয়, ম্যাকফাঁসা নয়, ঠ্যাঙারে নয়, ধুতুরিও নয়, তারা ঠগী। উপকরণ অতি সামান্য, এক ফালি হলুদ কাপড়, ঢাল নয়, তলোয়াল নয়, বোমা পিস্তল, কামান বন্দুক, কোনো আগ্নেয়াস্ত্র নয়। একমাত্র হাতিয়ার সেই হলুদ রঙের রুমালটি। রুমাল নয়, ওরা বলতো বেলহু। খুলে রাখলে মনে হবে যেন কোনো পাগড়ি খুলে রাখা হয়েছে, অথবা শ্বাস। কোমর বন্ধনী হিসেবে ব্যবহৃত কোনো কাপড়। দুবাজে ভাঁজ করার পর সেটি দৈর্ঘ্যে মাত্র 30 ইঞ্চি। 18 ইঞ্চি দূরে একটি গিট, গিটের প্রান্তে একটি রূপোর টাকা বাঁধা, নয়তো একটি তামার ডাবল পয়সা। হাঁটু মুড়ে মাটিতে বসে মেপে মেপে অতি যত্ন সহকারে ওরা যখন সেটি তৈরি করত, তখন দেখলে কিছুই বোঝা যাবে না। একমাত্র এনায়েত ধরা পড়ার পর খুব মনোযোগ দিয়ে পরখ করলে তবেই জানা যাবে ওর হাঁটুটা ছিল শত শত মানুষের গলার বিকল্প। রুমালটা আসলে একটা ফাঁস। প্রান্তে বাঁধা সিঁদুর মাখা টাকাটাই তাকে আরো নির্ভুল, আরো নিটুল করার জন্য। কোমরে সেই নির্দোষ হাতিয়ার গুজে ছিন্ন বেশে নগ্ন পায়ে পথে নামত রোশন জমাদার, রোস্তম খাঁ, এনায়েত, দুর্গা। ইতিহাসের নৃশংসতম, বিচক্ষণতম হত্যাকারীর দল। সঙ্গে তাদের নানা বয়সের, নানা চেহারার অসংখ্য অনুচর। চলতে চলতে ওরা গল্প করত, দেশ দেশান্তরের নানা গল্প, গান গাইত, ভক্তির গান, ভালোবাসার গান, আনন্দের গান। গাছতলায় বসে মাঝে মাঝে ওরা বিশ্রাম করত, তামাক খেত, দুঃখ সুখের আলোচনা করত। কখনো উচ্চস্বরে হাসত, কখনো চোখের জলে ঢল নামত। দূরের পথে গুটি গুটি এগিয়ে এসে পাশে দাঁড়াতেন, তারপর নিজের অজান্তেই একসময় বসে পড়তেন। এমন সঙ্গীকে এড়ানো যায় না। সঙ্গী হিসেবে যেমন চমৎকার, মানুষ হিসেবেও তেমনই। চেহারায় সকলেই সনাতন ভারতীয়। সেই শান্ত চোখ, খাড়া নাক, মুখে মেহেদি মাখা দাড়ি, গায়ে কামিজ, মাথায় পাগড়ি। ভারতে আর 5 জন গায়ের মানুষের সঙ্গে কোনো পার্থক্য নেই তাদের, বরং কারো কারো চেহারা রীতিমতো আভিজাত্যের ছাপ। যেমন টেলারের নায়ক আমির আলী। 5 ফুট 7 ইঞ্চি উঁচু মানুষটি যখন সামনে এসে দাঁড়ায়, তখন বিন্দুমাত্র সন্দেহ হয় না যে তার এই গর্বিত দেহ এবং প্রশান্ত বদন মণ্ডলের পেছনে আছে 700 খুনের ইতিহাস। অথচ আমির আলী নিজেই তা বলেছিল। মাথার পাগড়ি ধীরে ধীরে খুলে চওড়া কপালা সাহেবের সামনে বাড়িয়ে ধরেছিল। তারপর পাগড়িটা আবার মাথায় জড়াতে জড়াতে বলেছিল, যে দাগটা দেখলেন হুজুর, সেটাই আমার চিনাস। প্রথম জীবনে একবার বেয়াকুফের মতো ধরা পড়েছিলাম। ঝালনের রাজ বাহাদুর কপালটা দাগিয়ে দিয়েছিলেন, আমি দাগি।
সে কথা বিশ্বাস না করে উপায় নেই, কারণ কথক আমির আলী নিজেই। কিন্তু বাইরে থেকে অতি নিকট প্রতিবেশীও জানবার উপায় নেই ওরা কে। সে ছোট ছোট গায়ের এক কোণে ছোট ছোট কুটির, শান্তির নীড়। বছর ভর ওরা পুত্র স্ত্রী পরিজন নিয়ে সংসার করত। কেউ কেউ মাঠে ঘাটে কাজ করত, কেউ কাছারির কুঠিতে, এমনকি কেউ কেউ ফৌজেও কাজ করত। গৃহস্থ হিসেবে সবাই তারা সমান শান্তিপ্রিয়। তারা ভিখিরিকে ভিক্ষে দেয়, জমিদারকে খাজনা দেয়, উৎসবে আনন্দ করে, শোকের দিনে গলা ছেড়ে কাঁদে। গোটা বছর ওরা স্বাভাবিক মানুষ, সাধারণ গৃহস্থ। কিন্তু বর্ষা শেষে দিনক্ষণ দেখে শরতের ভোরে ওরা যখন ঘর ছেড়ে পথে নামলো, তখন সম্পূর্ণ অন্য মানুষ। ওদের হাসি তখন হাসি নয়, কান্না কান্না নয়। ওরা তখন ভিন্ন জগতের মানুষ। ওরা খুনি। বাড়ির মেয়েরা সে খবর জানতো। তারা 7 দিন পাড়া প্রতিবেশী এড়িয়ে চলত। 8ম দিনে কেউ খবর করলে বলতে বিদেশ গেছে, কাজের ধান্দায় দেশান্তরী হয়েছে। ছোটরাও তাই জানত, বাবা বাইরে গেছে। শীত শেষ হলেই তাদের জন্য অনেক কিছু নিয়ে ঘরে ফিরবে। বাবা যতদিন না ফিরছে সংসারের যাবতীয় দায়িত্ব ততদিন মায়ের। ঠগি বউ তখন নীরবে সংসার আগলায়। স্বামীর পেশা সম্পর্কে ভাষা ধারণা নয়, বলতে গেলে সবই তারা জানে। কেননা সেও ঠগির ঘরের মেয়ে, তার অনেক দায়িত্ব। এ ব্যাপারে একমাত্র ব্যতিক্রম মুলতানি ঠগের স্ত্রীরা। তারা ততক্ষণই সৌভাগ্যবতী ছিল না। স্বামীরা কখনো তাদের কাছে আসল খবর বলতো না। অবশ্য অন্যান্য ঠগীদের মধ্যেও কেউ কেউ অনেক সময় স্ত্রীর কাছে নিজের জীবন গোপন রাখত, কিন্তু সে একান্তভাবে ব্যক্তিগত ব্যাপার। সাচ্চা ঠগীর পক্ষে আপনজনের কাছে মনের কথা গোপন রাখার কোনো প্রয়োজন নেই। এমনকি কোনো ঠগী ইচ্ছা করলে তাকে সঙ্গে নিয়েও পথে বেরোতে পারে। বারুণী নামে এক ঠগী বউ ছিল, সে নাকি তাই করত। সাক্ষ্য প্রমাণে জানা গেছে নরহত্যার সময়ও সে স্বামীর পাশে থাকত, দরকার হলে সাহায্য করত। দক্ষিণ ভারতে আরো একটি মেয়ে ছিল, সে নিজে একটি দল পুষত। সেটা সহজ কথা নয়, কারণ খানদানি ঘরের লোক না হলে প্রথমত কেউ দলপতি বা জমাদার হতে পারত না। দ্বিতীয়ত, জমাদারের শুধু দল গড়ার মতো ব্যক্তিত্ব থাকলেই চলবে না। যাত্রা শুরু করার আগে তাকে দলের প্রত্যেকের ঘরে 2 মাসের আগাম খরচ রেখে যেতে হবে। পথে নামবার আগে আরো কিছু কৃত্য আছে। প্রথমত একটি কোদাল তৈরি করতে হবে। সেটি তৈরি করতে হবে কামার বাড়ির ঝাঁপ বন্ধ করে নিজেদের চোখের সামনে। যেদিন খুশি কামার ভাইয়ের দুয়ারে হাজির হলেই চলবে না, দিনটা শুভ দিন হওয়া চাই। ঠগীর পাজিতে তার জন্য সপ্তাহে মাত্র 3টে দিন নির্দিষ্ট, মঙ্গল, বুধ এবং শুক্র। যদি অন্য কোনো প্রতিবন্ধকতা না থাকে তবে এই 3 দিনের জন্য যে কোনো একদিন কামারের ঘরে যেতে হবে। তারপর ঘরের জানালার দরজা বন্ধ করে তাকে কাজে লাগাতে হবে। নজর রাখতে হবে কামার জন্য কোদাল গড়তে গড়তে অন্য কিছুতে হাত না দেয়, তাহলে সব গেল। নতুন করে আবার একদিন চেষ্টা করতে হবে। কামারের কাজ ভালো শেষ হয়ে গেলে দ্বিতীয় কর্তব্য শুভ দিনে শুভক্ষণে কোদালটিকে মন্ত্রপুত করা। সে অনুষ্ঠানেও অনেক আইন কানুন বিধিনিষেধ। প্রথমে ঘরের মেঝেতে একটি গর্ত করতে হবে, নতুন কোদালে নয়, অন্য কিছুতে। তারপর অতি সংগোপনে রুদ্রদ্বার কক্ষে শুরু হবে অনুষ্ঠান। সেখানে ঠগী ছাড়া আর কারোর প্রবেশাধিকার নেই। এমন গর্তের উপর কোদালটি ধরে রাখতে হবে। অন্য একজন ধীরে ধীরে জল ঢেলে যত্ন সহকারে সেটি ধোয়াবে। জলের পর ধুতে হবে চিনি জলে, তারপর ঘোলে এবং অবশেষে মদে। ইতোমধ্যে ঘুটে এবং আম কাঠে এক অগ্নিকুণ্ড তৈরি হয়েছে। 7টি সিঁদুরের ফোঁটায় সাজিয়ে সেই সদ্য স্নাত কোদালকে এবার 7 বার আগুনে সেকে অগ্নিশুদ্ধ করা হবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আরো গুরুতর। এবার সেই কোদাল দিয়ে একটি নারকেল ভাঙতে হবে। পশ্চিম দিকে মুখ করে পুরোহিত তথা এই পবিত্র অনুষ্ঠানের নায়ক বসে আছে। তার হাতে একটি পিতলের রেকাবি, তাতে শ্বেত চন্দন, চিনি ইত্যাদি নানা উপচারের মধ্যে সাহিত্য পবিত্র কোদাল। তার সামনে মাটিতে একটি ছোবড়া ছাড়ানো গোটা নারকেল রাখা রয়েছে। কোদালের গোড়াইটা দিয়ে এক ঘায়ে সেটি ভেঙে 2 টুকরো করতে হবে। লোকটি ধীরে ধীরে কোদালটি হাতে নিয়ে গম্ভীর ভাবে উঠে যাবে। দলের অন্যান্যরা পশ্চিম মুখে করে সাহার হয়ে বসে থাকবে। সে তাদের দিকে ঘুরে অনুমতি চাইবে, ভাঙবো? হ্যাঁ বলে সবাই সমস্বরে জবাব দেবে। সঙ্গে সঙ্গে নারিকেলের কোদালে ঘা পড়বে। নির্ভুল লক্ষ্যে নিশ্চিত আঘাত।
নারিকেলটি ভেঙে দুটুকরো হয়ে গেল। সকলে জয়ধ্বনি করে উঠল, জয় মা ভবানী। এবার শ্বাসটুকু সেখানে বসেই প্রসাদ হিসেবে খেয়ে নিতে হবে। বাকি যা থাকবে সব কুড়িয়ে সেই গর্ত দিয়ে ফেলতে হবে। লক্ষ্য রাখতে হবে কিছুই যেন মাটিতে পড়ে না থাকে, কেননা তাহলে অন্যরা পায়ে মারাবে, দেবীর অসম্মান হবে। যদি কোনো কারণে এক ঘায়ে নারকেলটি ভাঙা না যায়, তাহলে অনুষ্ঠান সেদিনকার মতোই সেখানে শেষ। বুঝতে হবে কোথাও ত্রুটি রয়ে গেছে, দেবী তাই পুজো গ্রহণে অসম্মত হয়েছেন। সেক্ষেত্রে আবার একদিন নতুন করে চেষ্টা করতে হবে। অনুষ্ঠান যদি নির্বিঘ্নে সুসম্পন্ন হয়ে যায়, তবে একটি পরিচ্ছন্ন কাপড় জড়িয়ে কোদালটি আবার সকলের সামনে স্থাপন করা হবে। এবারও তার মুখ থাকবে পশ্চিম দিকে। সকলে মনে মনে তাকে প্রণাম জানাবে। তারপর দলের মনোনীত বিশেষ একজনের হাতে সেটি তুলে দেওয়া হবে। এবার থেকে এই মন্ত্রপুত কোদালের সব দায় দায়িত্ব তার। কাজটা যে কোনো ঠগীর কাছে অত্যন্ত সম্মানের, কেননা দলের জীবনের রুমালের মতোই এই অস্ত্র জরুরি। রুমাল যদি ওদের শিক্ষা বা প্রতীক হয়, তবে কোদাল হবে ওদের নিশান। আজ থেকে তার নাম মাহি বা কাচ্চি, কখনো সেটি আর কোদাল নয়। ওরা প্রতি যাত্রায় সেটি নতুন করে গড়ে, নতুন করে তাতে প্রাণ সঞ্চার করে, এটাই নিয়ম। ছোট্ট কোদাল, লম্বা 6 থেকে 8 ইঞ্চি, ওজন 2 থেকে 2.5, কোনো হাতল নেই। প্রতিবার দরকারের সময় ওরা নতুন করে হাতল লাগিয়ে নেয়। কাজ শেষ হয়ে গেলে সেই হাতল ফেলে দিয়ে ধুয়ে মুছে আবার বহনকারীর হাতে ফিরিয়ে দেয়। এই কোদাল সম্পর্কে তার অনেক কর্তব্য। পথে বের হবার আগে তাকে সেটি অতি সংগোপনে মাটির তলে লুকিয়ে রাখতে হবে। এমন জায়গায় রাখতে হবে যেখানে কোনো মানুষ বা জন্তু ছায়া না পড়ে। যাত্রার আগের দিন সেটি তুলতে হবে। পথেও নানা নিয়ম, সেখানেও কোদাল সেই বিশেষ মানুষটির হেফাজতেই থাকবে। সে তাকে সযত্নে মাটির তলায় লুকিয়ে রাখে। প্রতি সপ্তম দিনে ভক্তি করে পুজো করে, কেননা মন্ত্রসিদ্ধ কোদালের অনেক গুণ। প্রথমত, কোদাল দলের পথ নির্দেশক। দল পরদিন ভোরে যেদিকে চলবে বলে ঠিক করেছে, কোদালটিকে সেদিকে মুখ করেই মাটির নিচে রাখা হয়। ভোরে উঠে বহনকারী নজর করবে কোদালের মুখ ঠিক সেদিকেই আছে কিনা। যদি কোদাল রাত্রে নিজে নিজে দিক পরিবর্তন করে থাকে, তবে বুঝতে হবে তাদেরও পথ পরিবর্তন আবশ্যক। কোদালের মুখ যেদিকে দেখা গেছে, ওরা সেদিকে পা বাড়াবে। দ্বিতীয়ত, এ কোদাল দলের রক্ষক। কেউ মিথ্যা বলেছে কিনা তা শেষ পরীক্ষা কোদাল। লোকটিকে তার উপর হাত থেকে শপথ করতে হবে। এই পরীক্ষার সময় হাতের কাছে আসল কোদালটি না পাওয়া গেলে ন্যাকড়ায় অথবা মাটিতে তার একটি প্রতীক তৈরি করে তাকে মন্ত্রসিদ্ধ করে নিলেও চলবে। লোকটি যদি মিথ্যা বলে, তবে 6 দিনের মধ্যে সে মারা যাবে অথবা কোনো বিপর্যয় ঘটবে, এমন সংকটে যা মৃত্যুরই শামিল। তৃতীয়ত, কোদাল দলের ভাগ্য নিয়ামক। পথে যদি কোনো বহনকারী হাত থেকে সেটি মাটিতে পড়ে যায়, তবে ওরা জানবে 1 বছরের মধ্যে তারা একজন অন্তরঙ্গ বন্ধু অথবা সহযাত্রী হারাবে। আজ যে তাদের হয়ে দলের নিশান বইছে, 1 বছরের মধ্যে তার মৃত্যু হবে। আর যদি তা না হয়, তবে দলের অপমৃত্যু হবে। ওরা হয় কোথাও ধরা পড়বে, না হয় অন্য কোনো বিপাকে পড়বে। চতুর্থ, এ কোদালে ব্যবহারিক গুণ। ঠগির কোদালের বৈশিষ্ট্য এই, সে যখন মাটি কাটে তখন কোনো শব্দ হয় না। হলো যেটুকু হয়, ঠগি ছাড়া তা অন্য কেউ শুনতে পায় না। সর্বশেষ, এ কোদাল জাদুকর। যেখানেই রাখা যাক, তাকে বহনকারী যদি ডাকে, তবে নিঃশব্দে সে তার হাতে উঠে আসবে, এমনকি কুয়োর তলায় রাখলে সেখান থেকে পর্যন্ত। তোমরা কি তাকেও দেখেছ? সবিস্ময়ে জিজ্ঞেস করেছিলেন স্লিম্যান। উত্তর দিল, ঠিক নিজের চোখে দেখিনি বটে, তবে ঘটনা সত্য বলে জানবে সাহেব। ডাক শুনে কাচ্চি উঠে আসছে দেখে আমরা এই দৃশ্য দেখিনি হয়তো, কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি রাতে যে কাচ্চি কুয়োর জলে ফেলে রাখা হয়েছে, সকালে সে নিজেই ডাঙায় উঠে এসেছে। এমনকি একই কুয়োয় নানা দলের কাচ্চি রাখা হলো, তারা নিজ নিজ দল চিনে নিজের মানুষের হাতে চলে যাচ্ছে সে কাচ্চি। শুনে সাহেব হেসেছিলেন। আজ হয়তো আমরাও হেসে উঠব, কিন্তু তাহলেও বিশ্বাসের এই কাহিনীগুলো শোনা দরকার, কেননা ঠগিদের তাহলে বোঝা যাবে না। যাত্রার আগে আরো একটি অনুষ্ঠানের রেওয়াজ ছিল তোদের। সেদিন দেবীর নামে একটি পাঠা কাটতে হবে, নিখুঁত কালো অথবা সাদা পাঠা। সেখানে স্নান করিয়ে পশ্চিম দিকে মুখ করে বেঁধে রাখা হবে।
যদি দেখা যায় উৎসর্গকৃত প্রাণীর শরীর কাঁপিয়ে জল ঝাড়ছে, মানে মনে করতে হবে দেবী প্রসন্ন আছেন, সেটাকে কাটা চলবে। আর যদি পাঠাটি তা না করে, তবে মনে করতে হবে দেবী তাকে নিচ্ছেন না। সেক্ষেত্রে সাদা ভাতেই ওদের ভোজ সারতে হবে। এই ভোজ সারতে হবে কোদাল অনুষ্ঠানের মতোই কোনো রুদ্ধদ্বার কক্ষে। সেখানে বাড়ির লোক তো বটেই, সব ঠগিরও বসবার অধিকার নেই। চুন আর হলুদ দিয়ে ঘরের মেঝেতে একটি চৌকোয় ছক কাটা হয়েছে। তার উপর মাপে মাপ দিয়ে একটি পরিচ্ছন্ন কাপড় বিছিয়ে স্তূপ করে রাখা রান্না করা ভাত সাজিয়ে রাখা হয়েছে। তার শীর্ষে নারকেল মালায় একটি ঘিয়ের প্রদীপ জ্বলছে। প্রদীপটির বৈশিষ্ট্য এই, তাতে দুটি পলতে কিন্তু চারটে শিখে। পলতের দু প্রান্তই জ্বলছে। সামনে ভাতের পাহাড়ের উপরে চাঁদের উপর রাখা হয়েছে পবিত্র কোদাল, সেখানে ভোজ করবে। দুইবার যদি কোনো বাইরের লোক এই প্রদীপ দেখে ফেলে কিংবা কোনো কারণে হঠাৎ চারদিকটিতে আগুন ধরে যায়, তবে বছর ঘটে আসার আগেই দলপতির মৃত্যু অবধারিত। ওরা তাই ভোজের দিন অনেক সতর্ক থাকে। দেবী যদি পাঠাটি অনুমোদন করে থাকেন, তবে তারা তার মাংসে ভোজ করবে। ভোজ শেষে ঘরের মেঝেতে সেই ছক ধরে একটি গর্ত করা হবে। শুধু মুন্ডু বাদ দিয়ে পাঠা, নারী, ভরি, চামড়া, হাড়গোড় সব সেই গর্তে ফেলতে হবে। যারা প্রসাদ পেল তারা সেখানে হাত মুখ ধোবে, তারপর গর্তটিকে বুঝিয়ে লেপে মুছে সব চিহ্ন মুছে দিয়ে দুয়ার খুলবে। সব কৃত্য শেষ হলো, দলে বা যাত্রা করলো। অনেক সময় পরিবার পরিজনদের দেখাশোনার জন্য দলের দু একজনকে গায়ে রেখে যেতে হয়, তারাও তাদের প্রাপ্য ভাগ পেত। অনেক সময় ছোট ছেলেদেরকে সঙ্গে নেওয়া হতো, কেননা দেখাতে হবে, তাদেরকে শিখতে হবে। তাছাড়া আরো একটি সুবিধা আছে, ছেলেটা সঙ্গে থাকলে বাড়তি একটা ভাগ পাওয়া যাবে। তবে তার চেয়েও বাবার মনে জরুরি চিন্তা ছেলের ভবিষ্যৎ। ছেলে বড় হচ্ছে, স্নেহাতুর পিতা চিন্তিত। তার জীবৎকালেই ছেলেটাকে পথ ধরিয়ে দেওয়া প্রয়োজন, হয়তো পরে দেখা যাবে কি ওরা পথ হারিয়ে ফেলেছে। জমাদারের বেটা হয়তো দলে একটু ঠাঁই পাওয়ার জন্য তার পিছু পিছু ঘুরে বেড়াবে। সেটা মরা বাপের পক্ষে নিশ্চয়ই গৌরবের ঘটনা হবে না। কোনো বাবাই তেমন মনে কামনা করেন, ঠগিরাও না, তারাও পিতা। ওরা তাই ছোট ছেলেদেরও সঙ্গে নিত। সাধারণ নিয়ম ছিল একমাত্র সাবালকদেরই সহযাত্রী হিসেবে নেওয়া চলবে, কিন্তু ওরা কেউ সেই নিয়ম বড় একটা মানত না। 12-13 বছরের ছেলেদেরকেও তাদের সঙ্গে তাই নীতি ইতস্ত বোধ করতো না। অবশ্য প্রথম যাত্রাতেই তারা সব বিদ্যা রপ্ত করে ঘরে ফিরতে পারত না। প্রথমবার তাকে শুধু দলে রাখা হতো মাত্র। খুনের কিছুই সে জানতে পারত না, জানতে দেওয়া হতো না। শুধু দেশে দেশে ঘুরে বেড়াবার নেশাটা মনে ধরিয়ে দিয়েই ঘরের ছেলেকে আবার ফিরিয়ে নিয়ে আসা হতো ঘরে। ওরা সেই বয়সেই পথকে ভালোবাসতে শিখত, কেননা প্রথম যাত্রায় যত দৈহিক শ্রম, তার চেয়ে ঢের বেশি আনন্দ। ছোটদের কখনো ওরা নিজেদের সঙ্গে পায়ে হাঁটাতো না, তারা ঘোড়ার পিঠে থাকত। তাছাড়া ফেরার পথে তাদের সঙ্গে থাকতো নানা উপহার, অবশ্য তারই ভাগের পয়সায় কিনে দেওয়া। কিন্তু ছেলে সে খবর জানত না। বাবা এবং তার বন্ধুদের দেওয়া জিনিসগুলো তার কাছে অপ্রতিরোধ্য আকর্ষণীয়। ঘুরে ঘুরে মাকে সে তাই দেখায়। দ্বিতীয় যাত্রায় স্বভাবতই ওদের জ্ঞানের পরিধি আরো একটু বাড়ে। ওরা জানতে পারে তার বাবা লুট করে, কিংবা হয়তো বা ডাকাতি। কেউ কেউ বাতাসে খুনের গন্ধও পায়, কিন্তু নিজের চোখে খুন দেখার সৌভাগ্য আসে আরো পরে, তৃতীয় যাত্রায়। নিজের হাতে রুমাল তুলে নেবার গৌরব যদি কেউ পেতে চায়, তবে তাকে অপেক্ষা করতে হবে আরো কিছু কাল। শুধু বংশ পরিচয় যথেষ্ট নয়, তার আগে ঠকির ছেলেকে তার সাহসিকতা এবং নিষ্ঠারও কিছু নজির এবং পরিচয় দিতে হয়। যদি দেখা যায় ছেলেটি সত্যি সাহসী এবং বিশ্বস্ত, তবে দলপতি একটা দিন স্থির করবে, সেদিন কোনো একজনকে গুরু মেনে তার কাছ থেকে দীক্ষা নিতে হবে। মনোনীত ঠগি সেদিন স্নান করে একটি কোরা কাপড় পরে গুরুর হাত ধরে আস্তানা ছেড়ে চলে যাবে। সঙ্গে যাবে দলপতি এবং দলের অন্যান্য বিশিষ্ট সদস্যরা। বাইরে এসে গুরু ঊর্ধ্বলোকের দিকে 2 হাত তুলে বলবে, মা ভবানী, তুমি তোমার এই নতুন দাসকে গ্রহণ করো। তুমি প্রসন্ন হও এবং তাকে আশীর্বাদ করো। ওরা ভবানীর উত্তরের জন্য নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। এমন সময় গাছের ডাল থেকে অদূরে কোথাও যদি কোনো প্যাঁচা ডেকে ওঠে, তবে গুরু চেঁচিয়ে উঠবে,
জয় ভবানী। ভবানীর মা কি জয়, মা প্রার্থনা শুনেছেন, তিনি তোমাকে গ্রহণ করেছেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শপথ গ্রহণ। আস্তানে ফিরে আসার পর ছেলেটির হাতে মন্ত্রপুত কোদালটি তুলে দিয়ে এক টুকরো কাপড়ে সেটি ঢেকে দেওয়া হবে। তারপর তাকে বলা হবে শপথ নিতে। সে যে গোপনীয়তা রক্ষা করবে, আদর্শ ধরে রাখবে এবং দলের স্বার্থ রক্ষা করবে, হাতে কোদাল রেখে গুরুর সঙ্গে গলা মিলে তাই তাকে বলতে হবে। ছেলেটি যদি মুসলমানের ছেলে হয় তবে আবার তাকে কোরআন হাতে নিয়ে এই প্রতিজ্ঞা শোনাতে হবে। হিন্দুর ছেলে হলে গঙ্গা জল ছুঁয়ে। প্রতিজ্ঞা পর্ব শেষে প্রসাদ গ্রহণ। গুরু এবার তার হাতে এক টুকরো মন্ত্রপুত গুড় তুলে দেবে। তার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জীবনের নতুন স্বাদ আসবে। একটি সুস্থ সমর্থ তরুণের অভিষেক সম্পূর্ণ হবে। সে ঠগি হয়ে যাবে। এবার বাকি শুধু হাতে কলমে খুনের দীক্ষা। শিক্ষা দীক্ষা আগেই সম্পন্ন হয়ে গেছে। দলের সঙ্গে ঘুরতে ঘুরতে মনে মনে খুন বহুদিন রপ্ত হয়ে গেছে। শুধু মনে নয়, চোখেও। নানা ভূমিকায় নানাভাবে সে তাতেও অংশ নিয়েছে। বাকি ছিল শুধু নিজের হাতে রুমাল দেওয়া। এবার হাতে তাই তুলে দেওয়া হচ্ছে। হয়তো তৎক্ষণাৎ কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে অবশ্যই 2-4 দিন অপেক্ষা করতে হবে। তাছাড়া নতুন শিকারের হাতে যে কোনো শিকার তুলে দেওয়া হয় না। তার আগে কিছু কিছু বিবেচনার বিষয় আছে। যাত্রীরা যেখানে দলে খুব বড় বা বলবান, সেখানে তাকে ছেড়ে দেওয়া ঠিক না। যাকে লক্ষ্য করে তাকে ছাড়া হবে সেই মানুষটি যদি তুলনায় বেশি জোয়ান বলে মনে হয়, সেই ক্ষেত্রে তাড়াহুড়ো করে বাড়াবাড়ি না করাই ভালো। তার চেয়ে গুরু অনেক বেশি বিচক্ষণতার পরিচয় দেবে যদি সে কোনো বৃদ্ধ, দুর্বল বা নিঃসঙ্গ প্রতীকের অপেক্ষায় আরো কদিন সময় চায়। সেদিন গুরু তার নতুন শিষ্যকে নিয়ে কোনো নির্জন বৃক্ষতলে এসে বসবে। অদূরে আস্তানার সামনে একটি গাছের নিচে বসে আছে আরো অন্যান্যরা। তাদের ঠিক মাঝখানটিতে বসে একজন নিঃসঙ্গ দূরে যাত্রী। হয়তো তিনি বিদেশে কাজ সেরে ঘরে ফিরছেন, হয়তো বা কোনো দূর দেশে থাকে তার ছেলে বা মেয়ে, বৃদ্ধ মা বাবা, তাদেরকে দেখতে চলেছেন। ওরা তাকে ঘিরে গল্প করছে, তামাক খাচ্ছে। গুরু শিষ্য অলক্ষ্যে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ কা কা করতে করতে একটা কাক ওদের মাথার উপর দিয়ে ডাল বদল করে উড়ে গেল। সঙ্গে সঙ্গে অনুচ্চ গলা গুরু চেঁচিয়ে উঠলেন, জয় ভবানী। বোঝা গেল ভবানীর অনুমতি আছে, সুতরাং আর দেরি নয়। নিঃশব্দে রুমালটা বের করে 2 ভাগে ভাঁজ করলো। মনোযোগ দিয়ে তাতে একটা গিট গড়ে তুলল। তারপর রুমালের এক প্রান্তে একটা রূপোর টাকা বেঁধে রুমালটা শিষ্যের হাতে তুলে দিল। শিষ্য ধীরে ধীরে শিকার দিকে এগিয়ে গেল। দলের অন্যরা অতক্ষণে তারই অপেক্ষায় ছিল। একজন ঝিনি দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে চিতাবাঘের ক্ষিপ্রতা নিয়ে খুনিটা ছাপিয়ে পড়ল শিকারের উপর। আজ তাকে কাঁপলে চলবে না, ভাবলে চলবে না। আজ তার পরীক্ষার দিন। মুহূর্তেই বৃদ্ধের প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ল। উত্তীর্ণ পরীক্ষার্থী রুমালটি হাতে নিয়ে আবার গুরুর সামনে এসে দাঁড়ালো। সে গুরুকে প্রণাম করলো। তারপর ধীরে ধীরে রুমালের কোণ থেকে টাকাটি খুলে তার হাতে দিল। এ টাকায় ভোজ হবে, কুরের ভোজ। এভাবে খুন করতে, এই কাঁচা বয়সে খুন দেখতে ভয় পেত না তোমরা? জিজ্ঞেস করা হয়েছিল এক ফিরাঙ্গিয়াকে। ফিরাঙ্গিয়া উত্তর দিয়েছিল না। দ্বিতীয় বা তৃতীয় যাত্রায় সাধারণত কেউ ভয় পেত না। অবশ্য খার হওয়ার কথা স্বতন্ত্র। খার হওয়া আবার কে? ঘটনা শোনার জন্যই আবার প্রশ্ন করেছিলেন বিদেশি রাজপুরুষ। সে প্রায় 12 বছর আগের কথা। ফিরাঙ্গিয়া বলে চলল, সেবার আমন সুবাদার আমাদের দলের সঙ্গে ওমরাওয়ের 14 বছরের ভাই খারহোরাকেও নিয়েছিল। জীবনে ঠগির বাচ্চা সে প্রথম বাইরে বের হওয়া। আমন সুবাদার তার দায়িত্ব দিয়েছিল তার নিজের ছেলে হারসুকার উপর। সেও সমবয়সী হলেও এরই মধ্যে 3-3 বার আমাদের দুনিয়া ঘুরে ফিরে দেখে গেছে। বাপের হুকুম মতো বন্ধুকে ঘোড়ার পিঠে চাপিয়ে সে তার সঙ্গে সঙ্গেই থাকে। চলতে চলতে পথে 5 জন শিখের সঙ্গে দেখা হয়ে গেল। ঠিক পরদিন ভোরে ঝিনি দেওয়া হবে। হারসুকাকে বলে দেওয়া হলো যে
খারহোরাকে সঙ্গে নিয়ে পেছনের দিকে থাকে, এমন জায়গায় যেখানে কিছুই দেখা যাবে না, বড়জোর কিছু কথাবার্তা শোনা যেতে পারে। কে জানে ছেলেটির মনে কি সন্দেহ ঢুকলো। সে চঞ্চল হয়ে উঠল। ঝিনি কানে আসা মাত্র সে হারসুকাকে পেছনে ফেলে ঘোড়া ছুটিয়ে একেবারে আমাদের সামনে এসে হাজির। আমরা তখন নিজেদের কাজে মত্ত। সে দৃশ্য দেখে ছেলেটি ভয় থরথর করে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে ঘোড়া ভিড় থেকে মাটিতে পড়ে গেল। আমরা ছুটে গিয়ে ওকে ধরলাম, কিন্তু ততক্ষণে ছেলেটি প্রলাপ বকতে শুরু করেছে। সে কাঁপছে আর বিড়বিড় করে কি যেন সব বকছে। কেউ তাকে ছুলে বা কিছু বোঝাতে গেলে সে কাঁপুনি আরো বেড়ে যায়। সে গলা চড়িয়ে প্রলাপ বকে। আমন আর আমি ওকে নিয়ে বসে রইলাম। নানাভাবে ওকে বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু খারহোরার কিছুই যেন কানে পৌঁছালো না। তার প্রলাপের মাত্রা ক্রমেই বাড়তে লাগলো। সন্ধ্যার আগেই সে চিরকালের মতো আমাদের দল ছেড়ে চলে গেল। একটা ছেলের মতো ছেলে ছিল খারহোরা। বলতে বলতে ফিরাঙ্গির চোখ জলে ভরে এলো। সে হাতের উল্টো দিকটায় চোখ মুছতে মুছতে বলল, প্রথম যাত্রায় বহু ছেলেকে ভয় পেতে দেখেছি হুজুর, কিন্তু ঠগির বাচ্চা কখনো খুনে এমন ভয় পায় তা পেতে দেখিনি আগে। খারহোরাকে না দেখলে আমি কোনোদিন বিশ্বাসও করতাম না। ছেলেটা যেন ওর মতে ছিল না, একদম মায়া নেই বেটার। আমাদের কাঁদিয়ে এসে চলে গেল। আর তার বন্ধু? প্রশ্ন করলেন সাহেব। সে বলল, সে আর কি করবে, হারসুকা তার এই দোস্তকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। সে আর দলে থাকতে পারল না, সেদিনই দল ছেড়ে পালিয়ে গেল। এখন সে বৈরাগী, বিভাগী বেশে নানা দেশ ঘুরে নর্মদার ধারে এক মন্দির করেছে, সেখানে এসে থাকে। আকাশ জোড়া কালো মেঘে এমন রূপালী রেখাও মাঝে মাঝে দেখা যেত বটে, কিন্তু সেটা দৈবাত। সেটা ওদের জীবনের নিয়ম নয়। চিরকালের পিতার মতোই ঠগি বাপও আপন সন্তানকে ভালোবাসত। স্বামী ভালোবাসত স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ছেলে মেয়ে মা বাবাকে, কিন্তু সে তাদের আপন জগতে। সেখানে ওরা আনন্দে হাসে, দুঃখে কাঁদে। মানুষ মানুষকে ভালোবাসে, ভয় পায়, ঘৃণা করে, কিন্তু সে মানবিক প্রবৃত্তিসমূহ কখনো অচেনা পথের মানুষের জন্য নয়। সেখানে পঞ্চশিখরে লুণ্ঠিত দেহ দেখে মূর্ছা যাওয়া 14 বছরের বালকের পক্ষে স্বাভাবিক জীবন নয় দেখার হিসেবে। বন্ধুর জন্য বিভাগী হয়ে দেশান্তরী হয়ে যাওয়াও প্রতিদিনের ঘটনা নয়, তার চেয়ে অনেক বেশি স্বাভাবিক, অনেক বেশি সত্য পথের অবশিষ্ট ইতিহাস, যেখানে ওরা পিতা পুত্র ভাই বন্ধু সবাই খুনের নামে আনন্দিত পথিক, অন্তরঙ্গ সহযাত্রী। দল পথে নামলো। বাড়ি থেকে বের হওয়ার পর প্রথম 7 দিন ওদের মুখের দিকে তাকালে মনে হবে যেন কোনো সাধক দল। আলু থালু বেশ, এলো পাথারি ছাদহীন গোফদারি, ক্লান্ত চোখ মুখ। 7 দিন তাদের মাছ মাংস বারণ, ঘুর কাছে হাতে নেওয়া বারণ। তারা শুধু ডাল তরকারি খাবে আর গুড়, তাও বাড়ি থেকে বের হওয়ার পরক্ষণেই। যদি কারোর মাথা থেকে পাগড়ি পড়ে যায় কিংবা অসাবধানে কারোর পাগড়িতে আগুন ধরে যায়, তবে গোটা দলকে আবার ঘরে ফিরতে হবে। 7 দিন ঘর থেকে আবার নতুন করে যাত্রা বের করতে হবে। পথে নানা রকমের বিধিনিষেধ। যাত্রার আগে একজন পথের মোড়ে গিয়ে দাঁড়াবে। যদি কোনো টিকটিকি টিকটিক করে উঠে বা পথের বাঁ দিকে কোনো জ্যান্ত গাছের ডালে বসে কাক ডেকে ওঠে, অথবা ডাইনে ডালে ঘুঘু, অথবা যদি কোনো বাঘ চোখ পড়ে যায়, তবে যাত্রা শুভ। শুধু শুভ নয়, ঠগি জানবে দুয়ার থেকে অদূরে মনের মতো শিকার মিলবে। আর যদি দেখা যায় সামনে সাপ কিংবা খরগোশ রাস্তা পার হচ্ছে, মরা ডালে বসে কাক ডাকছে অথবা পেঁচা, তবে যাত্রা অশুভ। সেক্ষেত্রে ঠগি মনের মানচিত্রে রাস্তা বদল করবে। সে অন্য রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবে। সেখানে যদি দেখা যায় কোনো গাধা শুয়ে গান গাইছে, কোনো শেয়াল জোড়া বেঁধে ডাইনে থেকে বায়ে অথবা বায়ে থেকে ডাইনে রাস্তা পার হচ্ছে, তাহলে তাকে প্রাণী জগৎ ছেড়ে অন্য কোনো উপায়ে পথ নির্দেশ খুঁজতে হবে। কোথাও কোথাও সে কাজে ঠগিরা জুয়া খেলার খুঁটির মতো এক ধরনের খুঁটি ব্যবহার করত।
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে তারা গুটিগুলোকে একটি কোটায় ভরে নাড়িয়ে মাটিতে ফেলে দিত। তারপর তার নিশানা গুনে পথ ধরত। তবে যতদূর মনে হয় সর্বদা এই ব্যবস্থা চালু ছিল না। সাধারণভাবে পশু পাখি ইত্যাদির আচরণই ছিল ঠগির গণক ঠাকুর, পাজি বা পুঁথি। সেখানে শুভ অশুভের বিরাট ফর্দ। শুভ ডাইনে থেকে বায়ে চলেছে এমন কোন নিঃসঙ্গ শেয়াল, ডাইনে দাঁড়িয়ে গান গাইছে এমন কোনো গাধা ইত্যাদি। অশুভ সংকেত হলো পরিবারে কারোর জন্ম, মৃত্যু বা বিবাহ হচ্ছে এমন দিনে ঘর ছাড়া, অকালে বর্ষা নামা, বাড়ি থেকে বের হয়ে কোনো কুকুরের মুখে নিজেদের বলি দেওয়া পাঠারের মুন্ডুটি আবিষ্কার করা ইত্যাদি ইত্যাদি। এছাড়া অনেক নির্দেশ আছে ঠগির বচনে, যেমন রাতে বলে তিতুয়ারা, দিনকো বলে শিয়ার, তুচ্চলিওয়ালা দেশরা, নহিন পুরিয়া চুমকা। অর্থাৎ যদি রাতে যদি কোনো ঘুঘু ডাকে কিংবা দিনে শেয়াল, তবে হে ঠগি তড়িৎ সে মুলুক ছেড়ে চলে যাও, নয়তো বিপদ সামনে। তোমরা কি এইসব বচনে সত্য সত্য পরখ করে দেখেছ? জিজ্ঞাসা করো এক ঠগিকে সাহেব। 1830 সনের 7ই অক্টোবর গভর্নমেন্ট গ্যাজেটে জনৈক পত্র লেখকের জবানিতে এই উত্তরটা ছাপা হয়েছিল। ফেনি পার্কাস তার ভ্রমণ কাহিনীতে সেই ঘটনাটি আবার উল্লেখ করেছেন। জনৈক প্রবীণ ঠগি সেখানে তার নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা বলতে বলতে পথ সংকেতের অমান্য করা প্রসঙ্গে বলেছিল ওর জোয়ান বয়সের কথা, মানে সে বুড়ো, যে নিয়ে যার অভিজ্ঞতা বা যার জবানবন্দি এই মুহূর্তে সে লেখক বলছেন ওর জোয়ান বয়সের কথা। সেবার ওরা 50 জনের একটি দল ইন্দোর থেকে বজিয়া চলেছে। পথে যেখানটায় এসে সন্ধ্যা হলো সেখানে কতগুলো খেজুর গাছ ছাড়া কোনো গাছ নেই। ওরা সেখানেই যে যার বিছানা পেতে শুয়ে পড়ল। রাত তখন 2টো। এমন সময় দলের একজনের কানে এলো খেজুর পাতায় বসে ঘুঘু ডাকছে। সে তক্ষুনি সবাইকে ডেকে তুলল। রাতে ঘুঘু, ভয়ে ওদের প্রত্যেকের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। তাহলে বসে চিন্তা করার মতো সময় নেই। দলপতি হুকুম দিল এক্ষুনি জায়গা ছেড়ে চলে যেতে হবে। কোথায় গেল ঘুম, কোথায় বিশ্রাম। মাঝরাতেই ওরা আবার পথে নামলো, কিন্তু লাভ হলো না। রাত ভোর হওয়ার আগেই ঘুঘুর বচন ফলে গেল। একদল ঘোড়সওয়ার বজিয়া থেকে ইন্দোরের দিকে যাচ্ছিল। পলায়মান ঠগির দল তাদের নজরে পড়ে গেল। কিছুতেই তাদের ফাঁকি দেওয়া গেল না। ঘোড়সওয়ারেরা ওদের ধরে আবার ইন্দোর নিয়ে গেল। দিন কয়েক আগে ওরা সেখান থেকে এসেছে। আসবার পথে জনাকয় মানুষকে খুনও করেছে। তখন জানা ছিল না যাদের ওরা খুন করে এসেছে তাদের দলপতিটি আর অন্য কেউ নন, তিনি স্বয়ং হোলকার পরিবারের এক গুরুদেব। বাদবাকি মানুষগুলো তারই অনুচরবর্গ। গুরুর নির্দেশের কথা কানে আসা মাত্রই হোলকার চারদিকে ঘোড়সওয়ার পাঠিয়েছেন। যেখান থেকে পারো খুনিদের ধরে আনতে হবে। তারা পথে পথেই যাকেই পাচ্ছে তাকে ধরে নিয়ে রাজ সরকারের সামনে হাজির করছে। সেদিক থেকে ভয়ের কিছু ছিল না। ওরা অনায়াসে শেষ পর্যন্ত নির্দোষী সেজেই থেকে যেতে পারত। কিন্তু রাতে ঘুঘুর ডাক তার হলো না। ওরা হাতে নাতে ধরা পড়ে গেল, আর ধরাও পড়লো এক অদ্ভুত উপায়ে। গুরুদেবের লটবহরে অন্যান্য জিনিসের মধ্যে একটি পোষা তোতাও ছিল। সাধারণত কোনো ঠগির এসব জিনিসের লোভ হয় না, কিন্তু কপালে মরণ লিখেছে তোতাটা দলপতির মনে ধরে গেল। খাঁচাটা একপাশে সরিয়ে রাখলো। সেই থেকে পাখিটা তার কাছেই থাকতো। আদর করে জমাদার তাকে খাওয়াতো, নিজের বুলি শেখাবার চেষ্টা করত। কিন্তু তোতা যেন বোবা, সে কিছুতেই মুখ খোলে না। জমাদার বলতো খুলবে খুলবে, 2টো দিন যেতে দাও খুলবে। খুলল বটে, কিন্তু একেবারে সেই হোলকারের দরবারে গিয়ে তার চেঁচামেচি দেখে ওরা স্তম্ভিত। বাড়ির মেয়েরা পাখিটিকে চিনে ফেললো। তারা সমস্বরে বলল গুরুদেবের পাখি, গুরুদেবের পাখি, গুরুদেবের পাখি। ব্যাস হয়ে গেল। হোলকারের আদেশে জমাদার সহ দলের 35 জনকে সেদিনই কামানের মুখে বেঁধে উড়িয়ে দেওয়া হলো। তারপর কি বলা চলে রাতে ঘুঘুর ডাক বিফলে যায়? একই কাহিনী শোনা গিয়েছিল নাসির জমাদারের মুখে। স্লিম্যান তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের তো পথে অনেক নিয়ম, আচ্ছা এমন ঘটনা কি মনে পড়ে
যেখানে নিয়ম মাননি বলে তোমাদের কোনো দুর্ভোগ পোহাতে হয়েছিল? সে বলল, হ্যাঁ হুজুর। নাসির বলল, জেনারেল ডভেন্টন সাহেব তখন ঝালনার ফৌজ নিয়ে লড়াই করতে এসেছেন। আমরা 17 জনের একটি দল তার সিরকির দিকে চলেছি। হঠাৎ দেখি আমাদের সামনে দিয়ে একটা খরগোশ চেঁচাতে চেঁচাতে রাস্তা পার হচ্ছে। আমরা একবার ভাবলাম থেমে যাই, আবার আরেকবার ভাবলাম ধুর, তার চেয়ে একবার দেখাই যাক না কি হয়। কি আর বলবো হুজুর, এত তাড়াতাড়ি তা দেখতে হবে তখন সে কথা ভাবতেও পারিনি। পরদিন সকালে আমাদের 17 জনের গোটা দলটি ধরা পড়ে গেল। ভাগ্যিস দলে কারোর সঙ্গে বামাল ছিল না। জিনিসপত্র সব অন্য আরেক দলের সঙ্গে ছিল, তারা অন্য পথে যাচ্ছিল। তাহলেও ধরা পড়ার ঝামেলা কি কম? আমি বলতে পারি হুজুর, এই ঝামেলা আমাদের পোহাতে হতো না যদি খরগোশ দেখে আমরা পিছিয়ে না যেতাম। ঠগি শুধু খুনি নয়, ঠগি এক বৈচিত্র্য বিশ্বাসও। ওদের চারদিক দেখে শুনে পথে নামতে হয়, চোখ কান খোলা রেখে পথে চলতে হয়।